আমরা একজন সাধারণ প্রধানমন্ত্রী চাই যে ঘুমিয়ে থাকলে তার শনিবারের অফিসও করা দরকার হবে না, তিনি ঘুমিয়ে থাকলেও দেশ ভালো মতো চলবে, তিনি সিস্টেমটাকে ডেভেলপ করবেন। যদি রাষ্ট্রপতির বক্তব্য সত্য হয় তাহলে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সঙ্গে ডুয়েল গেম খেলছেন। বঙ্গভবন অনেক আগে থেকেই তারেক রহমান বা বিএনপির নেতৃত্বে বা অধীনে বা বিএনপির অনুগত ছিল। মানে যে কথাগুলো আগে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখতাম যে আওয়ামী লীগ যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না, ঠিক সেই কাজগুলো এখন আমরা বিএনপির কাছ থেকে পাচ্ছি। ইলিয়াস আলী গুম হয়ে গেছে, শেখ হাসিনার কাছে তার ফ্যামিলি গিয়ে কান্নাকাটি করে বিচার চেয়েছে বা উদ্ধারের চেষ্টা চলেছে। মানে প্রধানমন্ত্রীকে কি গড বানাতে চাচ্ছেন আপনারা? সেই শেখ হাসিনা যেভাবে নিজেকে গড প্রমাণ করার চেষ্টা করেছে মিডিয়ার মাধ্যমে, নাটকের মাধ্যমে, ইভেন এখনো মানুষ খুব আশা করে আছে। বিএনপির নেতা কর্মীদের সাথে যখন আমরা কথা বলি তারা বলে যে ভাই একটু দেখেন না, তারেক রহমান কিন্তু শেখ হাসিনার মতো হবে না। আমরা সত্যি সত্যি বুকে আশাবাদী, আমাদের বুকটা স্ফীত হয় যে হ্যাঁ সত্যি বোধহয় তারেক রহমান বাংলাদেশটাকে একটা পরিবর্তন করবে। মানুষের জনমনের স্বস্তি নিয়ে আপনারা খেলছেন, শান্তি নিয়ে খেলছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। এই জনগণ কিন্তু একটা পয়েন্টে এসে সত্যি সত্যি এক হয়ে যাবে এবং নতুন করে আবার আরেকটা বিপ্লব হবে। সম্প্রতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে। তো সেই সাক্ষাৎকার থেকে কিছু রহস্য উদ্ঘাটন হয়েছে, আবার কিছু রহস্যের জন্ম দিয়েছে নতুন করে। অর্থাৎ সেই রাষ্ট্রপতি, মহান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সম্পর্কে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী সম্পর্কে যা যা বলেছেন তা কি সত্য বলেছেন নাকি অসত্য বলেছেন? আর যদি সত্যটাই বলে থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান ভূমিকাটা আসলে কি? একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দুই মিথ্যা দাবি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির ভাষ্যে জাতীয় দিবসে প্রকাশিত রাষ্ট্রীয় কোরপত্রে তার ছবি ও বাণী প্রকাশ করতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি প্রেস উইং অকার্যকর করে একটি প্রেস রিলিজও দিতে দেওয়া হয়নি। কিন্তু তথ্য অনুসন্ধান করে রাষ্ট্রপতির এই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে দ্য ডিসেন্ট। যাচাই দেখা যায় ২০২৫ সালের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সশস্ত্র বাহিনী দিবস সহ একাধিক জাতীয় দিবসে রাষ্ট্রীয় কোরপত্রে রাষ্ট্রপতির ছবি ও বাণী প্রকাশিত হয়েছে। ২০২৪ সালেও একই চিত্র, অর্থাৎ বাণী বন্ধ ছিল। এ দাবি মেলে না নথিতে। রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৪টি প্রেস রিলিজ প্রকাশের তথ্য পাওয়া গেছে। কালের কণ্ঠ, প্রথম আলো, সময়কাল, ইত্তেফাক সবখানে ছাপা হয়েছে রাষ্ট্রপতির বাণী। দাবি বড় কিন্তু নথি বলছে, দাবি বড় কিন্তু নথি বলছে ভিন্ন কথা। যদি রাষ্ট্রপতির বক্তব্য সত্য হয় তাহলে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সঙ্গে ডুয়েল গেম খেলছেন, ডাবল স্ট্যান্ডার্ড অবলম্বন করছেন, যেটাকে বাংলা ভাষায় বলা হয় দ্বিচারিতা। নাম্বার ওয়ান, শাহাবুদ্দিন চুপ্পু মাননীয় রাষ্ট্রপতি তিনি বলেছেন এই ১.৫ বছর ইউনূস তাকে প্রেসারের মধ্যে রেখেছে, তাকে কোথাও যেতে দেয়নি, তার কোনো স্বাধীনতা ছিল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই তারেক রহমান এবং বিএনপি তার বিপদে পাশে ছিলেন, তাকে সহযোগিতা করেছেন। প্রশ্নটা হচ্ছে বিএনপি বা তারেক রহমান এই সহযোগিতা তাকে কেন করেছেন? অতীত সরকারের, ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির বা তারেক রহমানের এই আধিক্যতা কেন? এটা কি তার নিজের উদারতা নাকি আসলে তাদের ভেতরে কোনো ধরনের গোপন আঘাত ছিল? এটি আজকে মানুষের মনের মধ্যে গভীর এক প্রশ্ন। দর্শক, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা মনে করিয়ে দেই। নির্বাচনের পূর্ব মুহূর্তে জামাত আমিরের আইডি হ্যাক হলো এবং যিনি হ্যাক করলেন তিনি বঙ্গভবনের লোক। আপনারা কি কানেকশনটা বুঝতে পারছেন? অর্থাৎ বঙ্গভবন, রাষ্ট্রপতি, তারেক রহমান, সমীকরণটা মিলিয়ে ফেলেন। বঙ্গভবন অনেক আগে থেকেই তারেক রহমান বা বিএনপির নেতৃত্বে বা অধীনে বা বিএনপির অনুগত ছিল বা তাদের মধ্যে যোগ সাজস ছিল। ক্ষমতায় আসার জন্য ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক হলো বঙ্গভবন থেকে পাঠানো একটি স্পাইওয়্যারের মাধ্যমে, ম্যালওয়্যারের মাধ্যমে, এবং যেটি তৈরি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার অরিজিনাল তৈরি হচ্ছে ইন্ডিয়ার সেই মানে ভাইরাসটি, এবং তার মাধ্যমে তার আইডি হ্যাক করা হলো। টুইটার আইডি হ্যাক করে তাকে দিয়ে একটি বাজে কথা বলানো হলো, এবং যেই কথাটি যদি তারেক রহমান তার স্ট্যাটাসে দিতেন শফিকুর রহমান কোনোদিন বিশ্বাস করতেন না, কিংবা ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন এটি জানার পর বেগম জিয়াও কখনো বিশ্বাস করতেন না, এবং সবাই জানে তারেক রহমান এটা বিশ্বাস করেন নাই। কিন্তু ওই
ঘটনার 1 ঘন্টার মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করলো বিএনপি, ছাত্রদল এবং তাদের আরো যে সমস্ত অর্গানাইজেশন অঙ্গ সংগঠনকে তারা রেডি করে রেখেছিলেন, ব্যানার ট্যানার বানিয়ে মেকআপ টেকআপ করে সবাই রাস্তায় ঝাড়ু মিছিল বের করলো এবং সেই ঝাড়ু মিছিলে টাকা দিয়ে লোকানো হলো, যারা জানেই না কেন তারা ঝাড়ু মিছিল করছে। এই যে প্ল্যান, একটা মেটিকুলাস ডিজাইনে জামাত আমিরকে সারা বাংলাদেশের মানুষকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করা হলো। কোত্থেকে করা হলো? বঙ্গভবন থেকে করা হলো। বঙ্গভবনের মালিককে মাননীয় রাষ্ট্রপতি, তিনি কার থেকে সহযোগিতা পেয়েছেন? তার স্বীকারোক্তি অনুযায়ী তারেক রহমানের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন, বিএনপির কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। এই হচ্ছে আসলে মূল ঘটনা। এখন আমরা দেখছি তারেক রহমান বা বিএনপি বিভিন্ন স্ট্যান্ড নিচ্ছেন, যে স্ট্যান্ডগুলো তারা বলছেন একটা কিন্তু করে দেখাচ্ছেন আরেকটা। তারা যেটা বলছেন তারা সেটা করছেন না। অর্থাৎ ঠিক যে মানে যে কথাগুলো আগে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখতাম যে আওয়ামী লীগ যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না, ঠিক সেই কাজগুলো এখন আমরা বিএনপির কাছ থেকে পাচ্ছি। আপনাদেরকে কয়েকটা ডাবল স্ট্যান্ডার্ড বা তাদের দ্বিচারিতা কিংবা স্ট্যান্ডবাজি ধরিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা খেয়াল করবেন, তারেক রহমান কিন্তু হাদির কবরের কাছে গিয়ে দোয়া পড়েছেন বা মানুষের বাহবা কুড়িয়েছেন। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৭ ডিসেম্বর সকাল 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমানের কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সমাধি প্রাঙ্গণে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবর জিয়ারত করেন তারেক রহমান। মোনাজাত পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারেক রহমানের আগমনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও বিজিবি। আমাদের মনেও একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছিল যে মনে হয় তারেক রহমান তার বাবার মতো, তার মায়ের মতো, বেগম জিয়ার মতো ইতিবাচক রাজনীতির দিক পথে হাঁটবেন। এটি তার একটা অবস্থান। ঠিক একই সঙ্গে আবার আমরা দেখলাম তার দলীয় নেতাকর্মীরা, তার অ্যাক্টিভিস্টরা এই হাদির কবর জিয়ার মাজার থেকে সরিয়ে ফেলার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকা থেকে সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে এবং দাবি জানাচ্ছে। তো আপনি জনগণের সমর্থন আছে কিংবা জনগণের পালস বিবেচনা করে হাদির কবরে গিয়ে জিয়ারত করছেন, আবার আপনার লোকেরাই হাদির কবর সরানোর জন্য আন্দোলন করছে। বিষয়টা আলাদা কেমন হয়ে গেল না? তাহলে কি আপনি এবং আপনার দল আলাদা? আপনি কবরে গিয়ে দোয়া পড়লেন, হাদিকে স্বীকৃতি দিলেন, কিন্তু আপনার দলের লোকেরা তো দিবা নিশি হাদিকে ব্ল্যান্ড করতেছে, তাকে নিয়ে রোস্ট করতেছে, তার নানান ধরনের চরিত্র হননের চেষ্টা করছে। এরপর দেখেন, বিজিবির নাম পরিবর্তন করে আবার সে বিডিআর নামে ফিরে আসতেছে। আসুক। বিডিআর নামটি পরিবর্তন করেছিল কে? খালেদা শেখ হাসিনা। বিডিআর নামটা পরিবর্তন করা হয়েছিল কেন? কারণ বিডিআর এর মাধ্যমে বিডিআর এর হামলায় বা বিডিআর এর আক্রমণে, বিদ্রোহে, বিডিআর বিদ্রোহ যেটাকে বলা হয়েছিল মূলত, সে বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার পরিবার সহ নিহত হন, শহীদ হন। তো যার ফলে এই বিডিআর নামটার ব্যাপারে মানুষের এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে, আক্রোশ তৈরি হয়েছে, এবং যে কারণে তার নাম তৈরি করা হলো বিজিবি, চেঞ্জ করা হলো পোশাক। তো আপনার সরকার আবার সেই নাম পরিবর্তনের, নামটা ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে। কারণটা কি? এই নামের মধ্যে এমন কি মাহাত্ম্য আছে? যেই বিডিআররা এত বড় একটা ঘটনা ঘটাইলো, তাহলে কি আপনি মনে করছেন যে না, আসলে ঘটনাটি বিডিআররা ঘটায় নাই? যদি সেটাই মনে করে থাকেন, তাহলে অপরদিকে আপনি আবার তদন্ত কমিটি যেটা করা হলো ফজলুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার করলেন, নির্দলীয় সরকার বা ইন্টারিম সরকার, ইউনূস সরকার যেটা করলেন, সেই তদন্ত বাদ দিয়ে আপনি আবার নতুন করে তদন্ত করার সংকল্প করেছেন, কথাও বলছেন। তার মানে আপনি আগের সেই তদন্ত, যে তদন্তে ভারতের ইন্ধন, সহযোগিতা এবং সংযুক্তি, সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বা তদন্তে উঠে এসেছে, সেই তদন্ত রিপোর্ট বাদ দিয়ে আপনি নতুন করে তদন্ত করার কথা বলছেন। ভারতকে দায়মুক্তি দেওয়ার জন্য?
এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে তৈরি হয়েছে। আবার জুলাই চেতনার পক্ষে কিন্তু আপনি কথা বলছেন। জুলাই চেতনার বিভিন্ন দিক নিয়ে আপনার নেতারাও বলছে, আপনি বলছেন জুলাই চেতনার বা জুলাই আন্দোলন না হলে আপনারা আজকে ক্ষমতায় আসতে পারতেন না, আপনারা দেশের এই নতুন সংস্কার বা এত কিছু হতো না, ফ্যাসিবাদের হাত থেকে মানুষ মুক্তি পেত না। কিন্তু সে আপনারাই আবার ইনকিলাব জিন্দাবাদ, যে আন্দোলনটা গড়ে উঠেছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন হচ্ছে ইনকিলাব মঞ্চ, আপনারা আবার তার বিরুদ্ধে লেগেছেন। তার নাম পরিবর্তন করে ফেলতে হবে, তার ভাষা ঠিক নাই, ভাষা উর্দু, পাকিস্তানি, এই স্ট্যান্ডগুলো কেন আপনাদের? এছাড়া আবার আমরা দেখতেছি আপনি আবার আপনার মানে কিছু কাজের মধ্যে সেই পুরোনো দিনের নাটক চলে এসছে। আপনি 10 মিনিট জ্যামে আটকে আছেন আপনার গাড়ি বহর সহ, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার গাড়ি আটকে আছে জ্যামের মধ্যে, অপরদিকে আপনার মেয়ে জাইমা রহমান বিশেষ প্রোটোকলে বিশাল বাহিনী নিয়ে যাচ্ছে, তার জন্য রাস্তাঘাট ফাঁকা। আপনি যে আবার জ্যামে আটকে আছেন সেটা আবার মিডিয়ায় ভালোভাবে ফলো করে প্রচার করা হচ্ছে। এর কারণগুলো কি আসলে? মানুষকে একদিকে দেখাতে চাচ্ছেন যে আপনি পরিবর্তনের পক্ষে, হ্যাঁ এগুলো দেখে আমরা খুব বেশি আশাবাদী হই, আপনার ব্যাপারে শ্রদ্ধা বেড়ে যায়। কিন্তু অপর পক্ষে যখন আবার আদার হ্যান্ড যখন দেখি যে না আপনারই মেয়ে বা আপনার আরেকটি কাজ দিয়ে আপনি মানুষের উপর প্রেশার চাপ ক্রিয়েট করছেন, তখন আপনার ব্যাপারে আবার নেতিবাচক ভাবতে হয়। এই যে মানুষকে বারবার বিভ্রান্ত করছেন, কেন করছেন? একদিকে দেখলাম আপনার লোকেরা হাতিয়ার ঘটনায়, ধর্ষণের ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য যা তা করছে, অপর পক্ষের মামলা দিচ্ছে, তারা মিথ্যা সংবাদ দিল কেন, এর কোনো সত্যতা নেই, ডাক্তারের বক্তব্যকে বিকৃতি করে উপস্থাপন করছে। আপনি আবার অন্যদিকে নারী অধিকার নিয়ে, নারীর সম্মান রক্ষা নিয়ে শপথ নিচ্ছেন। দুইটা কি যায় একসঙ্গে? কত কিছু হয়ে গেল সেই ধর্ষণের বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে, শুধুমাত্র যে মানে মামলা নিতেই যেখানে এত মানে রাগঢাক করতে হলো, এত দেরি হলো এবং এত বড় লটবহর ব্যবহার করতে হলো, মানে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে হলো, হাইকোর্ট থেকে কোর্ট থেকে গিয়ে রায় নিয়ে আসতে হলো, তো সেই বিচার কিভাবে হবে? সেই তদন্ত পুলিশ কিভাবে করবে, যেখানে ছাত্র দলের সেক্রেটারি, সভাপতি নিজেরাই বলতেছে যে এই ঘটনা মিথ্যা? তো পুলিশ তো সেই মিথ্যাটাই প্রমাণ করার চেষ্টা করবে। আপনারা কি বুঝতে পারছেন না যে আপনার আইনকে নিয়ে কিভাবে খেলতেছেন? ঠিক শেখ হাসিনা যেভাবে খেলেছে সেভাবে আপনারা খেলতেছেন। আরেকটা বিষয়, খুবই বিস্মিত হয়েছে আমরা, ভীষণভাবে বিস্মিত হয়েছি। সেটি কি? সেটি হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর যে সংবাদ সম্মেলন করলেন, বিদেশি সাংবাদিকরা ছিলেন, সেখানে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলেছেন, সেটি হচ্ছে যে সকলের জন্য আইন সমান, বিচার বিভাগ, আইন প্রশাসনকে তিনি সেভাবেই ন্যায্যতার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়ার জন্য সুযোগ দিবেন। কিন্তু আমরা দেখি কি, ঠিক শেখ হাসিনার আমলে যে নাটকগুলো হতো সেই নাটকগুলো এখানে শুরু হয়েছে। এই নাটকগুলো তারেক রহমান নিজে করছেন বিষয়টা এমন নাও হতে পারে, হতে পারে ঠিক আওয়ামী লীগকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে এই নাটকগুলো যারা করিয়েছে ঠিক তারাই করছে। শেখ হাসিনা যেমন রেশমা নাটক করেছে, একটা পানির ভিতর থেকে লোক উঠে শেখ হাসিনাকে দেখতে চায়, আপনার লোকেরা মেডিকেলে গিয়ে আগে ভর্তি হয়ে বসে আছে রোগীদের সরিয়ে দিয়ে মন্ত্রী যাওয়ার আগে, যাতে তারা বুঝাইতে পারে যে মন্ত্রী খুব জনপ্রিয়, সবাই তাদেরকে ভালোবাসে। এই যে রেশমা নাটকের প্যাটার্ন আপনারা ইউজ করছেন, কেন করছেন? আপনি আবার আপনার মিডিয়া প্রচার করছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে 1 ঘন্টার মধ্যে সচিবালয়ের এক কর্মচারীর বা কর্মকর্তার সন্তানকে খুঁজে বের করে দিয়েছে, উদ্ধার করে দিয়েছে পুলিশ। তাও আবার কে? মাসুদ, নায়ক মাসুদ। তাকে নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চলছে। একদিকে তাকে হিরো বানানো হচ্ছে, আবার তাকে আরেকদিকে ভিলেন বানানো হচ্ছে। আপনার নির্দেশে 1 ঘন্টার মধ্যে, কেন আপনার নির্দেশ দিতে হবে? সেখানে সেই নির্দেশটা দিলে তো পুলিশের কোনো কর্মকর্তা দিবেন, আবার নির্দেশই বা কেন দিতে হবে? একটা ব্যক্তি অপহরণ হলে তারকে উদ্ধারের ব্যবস্থা পুলিশ এমনি নিবে। আমরা তো সেই সিস্টেমটাকে চেয়েছি। আগে দেখতাম অমুক বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন, তমুক বিষয়টা প্রধানমন্ত্রী মনিটরিং করছেন, বিশেষ গুরুত্বের সাথে দেখছে প্রধানমন্ত্রী। অমুকটা করে ফেললেন শেখ হাসিনা, কোথাও বিচার পাচ্ছে না, তারপর তারা গিয়ে শেখ হাসিনার কাছে গিয়ে বিচার প্রার্থনা করছে। একেবারে ইলিয়াস আলী গুম হয়ে গেছে, শেখ হাসিনার কাছে তার ফ্যামিলি গিয়ে কান্নাকাটি করে বিচার চেয়েছে বা উদ্ধারের চেষ্টা চলেছে। মানে প্রধানমন্ত্রীকে কি গড বানাতে চাচ্ছেন আপনারা? সেই শেখ হাসিনা যেভাবে নিজেকে গড প্রমাণ করার চেষ্টা করেছে মিডিয়ার মাধ্যমে, নাটকের মাধ্যমে, এখানেও কি এরকম একটা গড প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছেন? তাহলে তো আপনাকেও আবার সেই কথাটি শুনতে হবে, নাটক কম করো প্রিয়। এগুলো যে নাটক ছিল, ইলিয়াস আলীর ফ্যামিলির সঙ্গে তো শেখ হাসিনা যে নাটক করেছে এটা তো প্রমাণ হয়ে গেছে। ইলিয়াস আলীকে
সর্বশেষ খবর জানা গেল যে তাকে পেট ফেটে নদীতে ফেলে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আর ওখানে কান্নার ভান করে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। একদিকে একটা বাচ্চা 3 দিন যাবত নিখোঁজ, তার কোনো খবর নাই, পুলিশ জানেই না, বেরই করতে পারে নাই। আরেকদিকে 1 ঘন্টার মধ্যে বের করে দিয়েছে, সেটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে। তার মানে আপনি সফল, আপনি মানুষের জন্য কাজ করছেন, আপনি শনিবার ডিউটি করছেন, আপনি প্রোটোকল ছাড়া বা যানজট ছাড়া রাস্তা ফাঁকা করে নিজের জন্য আলাদা রাস্তা তৈরি করে যাচ্ছেন না, এগুলো দেখাচ্ছেন, আবার অন্যদিকে ঠিক বিপরীত কাজটা করানো হচ্ছে। এই ধরনের নাটকে চিন্তা ভাবনা কিংবা নাটকের পরিবর্তন কি মানুষ চেয়েছে? মানুষ তো মানে সত্যিকারের পরিবর্তনটা চেয়েছে। ইভেন এখনো মানুষ খুব আশা করে আছে। বিএনপির নেতা কর্মীদের সাথে যখন আমরা কথা বলি, তারা বলে যে ভাই একটু দেখেন না, তারেক রহমান কিন্তু শেখ হাসিনার মতো হবে না। আমরা সত্যি সত্যি বুকে আশাবাদী, আমাদের বুকটা স্ফীত হয় যে হ্যাঁ, সত্যি বোধহয় তারেক রহমান বাংলাদেশটাকে একটা পরিবর্তন করবে। কিন্তু আবার যখন দেখি আপনারা তাজুল ইসলামকে সরিয়ে দিচ্ছেন, দিয়ে আবার তার বিরুদ্ধে মামলা করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন। শেরপুরের হত্যাকাণ্ড হয়েছে, জামাত নেতা, তার বিরুদ্ধে আবার সেই হত্যার জন্য আবার হাজার হাজার লোকের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছেন শেখ হাসিনার মতো। কোন দিক থেকে আমরা আশাবাদী হব? আমাদের সমস্ত আশা নিরাশায় পরিণত হয়েছে। এই যে মানুষ কখনো আশাবাদী হবে, কখনো নৈরাশ্যে তাদের আশা ধ্বংস হয়ে যাবে, আশায় গুড়িবালি হবে, এরকম একটা কনফিউজিং এর মধ্যে মানুষকে রাখার এই কালচারটা বা এই টেকনিকটা অবলম্বন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে যখনই মানুষ কিছু করতে গেছে, তখনই মনে হচ্ছে না, শেখ হাসিনা তো এটা ভালো করেছে, তিনি তো পদ্মা সেতু করে ফেলেছেন, তিনি তো মেট্রো রেল করেছেন, তিনি তো অমুকটা করেছেন, তমুকটা করেছেন, তিনি তো তার কাছে যাইতে পারলে তো ব্যবস্থা হয়, শেখ হাসিনা ভালো, তার মন্ত্রী পরিষদ খারাপ। এই যে একটা চিন্তা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মানুষের মধ্যে প্রতীতি বা মানুষের পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু শেখ হাসিনা 15 বছর টিকে ছিল। যখনই যে কোনো মন্ত্রী বিতর্কিত হলে তাকে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে শেখ হাসিনা বুঝিয়েছে যে ওই খারাপ, আমি ভালো। সেই নাটক কি করতে চাচ্ছেন? আবার আপনি রাষ্ট্রপতিকে রেখে দিলেন, দিয়ে তাকে আপনি গত 1-1.5 বছর তাকে পালন করলেন, লালন করলেন, সহযোগিতা করলেন, তার কাছ থেকে সহযোগিতা নিলেন। নিয়ে কি কি সহযোগিতা নিলেন? জামাত আমিরের আইডি কি তাহলে ওই বঙ্গভবন থেকে করিয়েছেন আপনি? আপনার দল বিএনপি করিয়েছে? যদি না হয়, এটার কোনো বিচার কেন হলো না? সেই সরগরম শুনছে, আবার সে তার আগের পদে ফিরে গেছে, জামিন পেয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একদিকে আপনার আইনকে থোড়াই কেয়ার করছেন, আবার বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা। এইভাবে কনফিউশনের মধ্যে রেখে মানুষকে হয়তো কিছুদিন বোকা বানানো যাবে, কিন্তু মনে রাখবেন, জামাত এনসিপি আপনাকে সহযোগিতার, ভালো কাজের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা জানি না, কিন্তু আমরা আশা করি যে আপনি হয়তো তাদের সঙ্গে এমন কোনো কমিটমেন্ট দিয়েছেন যে কারণে তারা আপনার প্রতি আশ্বস্ত হয়েছে। কিন্তু যদি এইভাবে শেখ হাসিনার মতো সবাইকে তার মতো করে, ভারতকে, প্রশাসনকে, চুপ্পুকে, আওয়ামী লীগকে, সবার সঙ্গে আপনি মনে করেন যে এইভাবে ডুয়েল গেম খেলে শুধুমাত্র নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবেন, তাহলে যে কোনো সময় কিন্তু বিপদ আসতে পারে। কারণ মানুষ বুঝে ফেলবে যেটা নাটক, মানুষ আবার দেয়ালে লিখবে নাটক কম করো প্রিয়। কারো পক্ষে থাকার দরকার নাই, আপনি আপনার মায়ের পক্ষে থাকেন, আপনার বাবার আদর্শটাই অনুসরণ করেন। এই বাংলাদেশের মানুষ যেটা পছন্দ করে না, ভিনদেশি তাবেদারি পছন্দ করে না, সেটা করেন না। এই দেশের মানুষ আইনের শাসন চায়, সেই আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন। সকল মানুষকে একই আইনের ফ্রেমে আনেন। কাউকে উদ্ধারের জন্য যেন আপনাকে ফোন দিতে না হয়, তা আবার সরাসরি একজন মোটা মিড লেভেলের একজন কর্মকর্তাকে। এত বড় প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই, এমন ফাটাকেষ্ট আমাদের দরকার নেই। আমরা একজন সাধারণ প্রধানমন্ত্রী চাই, যে ঘুমিয়ে থাকলে তার শনিবারের অফিসও করা দরকার হবে না, তিনি ঘুমিয়ে থাকলেও দেশ ভালো মতো চলবে। তিনি সিস্টেমটাকে ডেভেলপ করবেন, নিজে খুব নর্তন কুর্দন করে দৌড়ঝাঁপ করে মানুষের কাছে হিরো প্রমাণ হওয়ার দরকার নাই তো। আপনি এমন একটা সিস্টেম তৈরি করেন যে আপনি নিরিবিলি ঘুমাবেন, নাকে তেল দিয়ে ঘুমাবেন, কিন্তু আপনার প্রশাসন চলবে, কোনো মানুষ সাহস করবে না দুর্নীতি করার, চাঁদাবাজি করার। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য হারে চাঁদাবাজি ধরা পড়েনি। 1-2 জন চাঁদাবাজিকে ধরে মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে। কেন বারবার আমাদের জনগণকে এই নাটকের মধ্যে পড়তে হবে? কেন বারবার আমাদের এই জনগণকে প্রতারিত হইতে হবে? আজকেই তো সেই রিট শুনানি, যে রিটটি তারা দায়ের করেছিল ইউনুস আলী আকন্দ 18 ফেব্রুয়ারি, যিনি বলতে চেয়েছেন জুলাই সনদের কার্যক্রম যেন স্থগিত করা হয়, এটার বৈধতা চ্যালেঞ্জ করেছেন। কিভাবে এটা চ্যালেঞ্জ করা হয়?
আবার সে আজকে সেটির শুনানি করে এটার শুনানির জন্য আজকে দিন ধার্য করলেন 1 মার্চ। অর্থাৎ এটা নিয়ে আপনারা খেলবেন। যেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলো, আবারও বলছি এই নির্বাচন কিন্তু পতিত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া সংবিধান অনুযায়ী হয়নি। যে সরকারের অধীনে যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়েছে সেটি কিন্তু জুলাই সনদের ভিত্তিতে তৈরি। সেই জুলাই সনদকে বিরুদ্ধে রিট করলে আপনার অবস্থান কোথায় থাকে? বড় কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা একটু ভেবে দেখবেন। হঠাৎ করে কেন কোটা আন্দোলন নিয়ে রায় আসলো? কোটা বাতিলের রায়টাকে আবার কেন ফিরে আনা হলো, এবং তার মাধ্যমে তার কারণে যে শেখ হাসিনার পতন হলো, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনাকে কে কি বোঝাচ্ছে, কে কি দেখাচ্ছে, সেটা ভালো করে খেয়াল রাখবেন। জুলাই সনদ বাতিল হোক বা না হোক, এই যে এটা নিয়ে খেলছেন, মানুষকে আবার আশাবাদী করছেন যে না বাতিল হবে না, হয়তো হবে না। অর্থাৎ মানুষকে ক্ষুব্ধ হতে দিচ্ছেন না, আবার মানুষকে স্বস্তিও পেতে দিচ্ছেন না। এই যে মানুষকে অস্বস্তিতে রাখছেন, এটা একটা বড় ধরনের অপরাধ। মানুষ একটু স্বস্তিতে থাকতে চায়। মানুষ চায় এই জুলাই সনদ, তারা ভোট দিয়েছে, 70% মানুষ ভোট দিয়েছে, তারা এই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায়। এটাকে নিয়ে আপনি আদালতে খেলবেন, এটা মানুষ দেখতে চায় না। মনে রাখবেন, এই খেলা কিন্তু শেষ আছে। মানুষের জনমনের স্বস্তি নিয়ে আপনারা খেলছেন, শান্তি নিয়ে খেলছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। এই জনগণ কিন্তু একটা পয়েন্টে এসে সত্যি সত্যি এক হয়ে যাবে এবং নতুন করে আবার আরেকটা বিপ্লব হবে। এই খেলা বন্ধ করেন। কোনো যুক্তি নেই এই শুনানি আবার 1 মার্চে নিয়ে যাওয়ার। সম্পূর্ণ এটা একটা খেলা, শুধুই জনগণকে নিয়ে খেলা, জনগণকে অস্বস্তিতে রাখার কারণে জন্য করছেন। জুলাই সনদ বাতিল হলে, স্থগিত হলে আপনার সরকার স্থগিত হয়ে যায়। জুলাই সনদ আজকে বাতিল হলে কালকে রাস্তায় বিপ্লব ঘটে যাবে। চ্যালেঞ্জ দিলাম। মানুষ ঘরে থাকবে না। জুলাই সনদ বাতিল করার কোনো এখতিয়ার নাই এই সরকারের। জুলাই সনদে হাত দেওয়ার কোনো এখতিয়ার কোর্টের নেই। সেই জুলাই সনদে সেটা বলা আছে। কিসের বলে আপনি সেটাকে করবেন? কোন কোর্টের বলে? সেই কোর্টেরই তো বৈধতা নেই। এই সরকারের কোনো বৈধতা নেই যদি জুলাই সনদকে অবৈধ বলা হয়। আপনার আইনজীবীরা কিভাবে সেটা অবৈধ দাবি করে, এইটা জাতির কাছে আপনাকে পরিষ্কার করতে হবে। জুলাই সনদ নিয়ে আপনারা যে নাটক শুরু করেছেন, এর জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে, আর না হয় শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে।